হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রিক্তাস কিচেন অ্যান্ড ব্লগস। তো গাইজ, আজ আর কোনো রান্নার ভিডিও না, আজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে এই 25 ডিসেম্বর থেকে 31 মধ্যে আমরা কী করলাম, কোথায় গেলাম, কী খেলাম, কেন গেলাম, এভরিথিং ডিটেলস শেয়ার করার জন্য। তো প্রথমেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, মানে আমার মা, বৌদি, আমি, আমার মামার ছেলে। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই ব্লগটা স্টার্ট করে ফেলেছি অলরেডি। তো আজকে যাব হচ্ছে গিয়ে মামার বাড়ি, মানে হচ্ছে নিউ আলিপুর। মামার ছেলের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। তো চলো গাইজ, ফাইনালি বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে ট্রেনে উঠে খাই আমরা তো সবসময় ঘুরতেই থাকি, তো নিয়ে নিয়েছিলাম দুটো ডালমুখ। তারপরে গাইজ কি হলো বলো তো, চলে গেছিলাম হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরতে। এই লাইফে ফার্স্ট টাইম গাইজ আমি মেট্রোয় উঠবো, না উঠেছিলাম এর আগে একবার একটুখানির জন্য, কিন্তু হাওড়া থেকে কখনো আমার মামার বাড়ি কোনো দিনই আমি কিন্তু যাইনি। আমার বৌদি যেহেতু মেট্রো স্টেশনটা সবসময় চেনে, বিকজ ওর বাপের বাড়ি ওই দিকেই, তো ও সব কিছু ডিটেলসই জানে। তোমাদেরকে প্রথমবার আমি যে মেট্রো চাপবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার থেকেও বড় এক্সাইটমেন্ট, গঙ্গার নিচ দিয়ে যাবে গাইজ মেট্রোটা, আমি সেটা উপভোগ করতে চাই। তো এই দেখো আমার বৌদি, আমরা তো প্রথমে টিকিট কেটে নেব, তো তার আগে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল। আফটার 2 ঘন্টার বেশি ট্রেনে আমাদের জার্নি করতে হয়, কারণ আমাদের মেমারি থেকে হাওড়া যেতে 2 ঘন্টা কম বেশি সময় লাগে। তো তারপরে এই দেখো আমরা চলে এসেছি একেবারে মেট্রো স্টেশনে। মেট্রোর টিকিটগুলো কীরকম অদ্ভুত টাইপের, পুরো কয়েনের মতো। আর লিফটে আসতে গিয়ে যা ঘটনা ঘটেছে তা তোমাদের কি বলবো গাইস। আমার মা তো লিফটে উঠতে একদমই ভয় পায়, আর আমার বৌদি তো ভীষণ ভালো লাগে। তো ফাইনালি গাইস উঠে পড়েছি মেট্রোতে। এই দেখো আমার মনের মধ্যে যা এক্সাইটমেন্ট হচ্ছে, এই দেখো গঙ্গা, জাস্ট লুকটা দেখো। যদিও আমি কিন্তু দেখে সেরকম কিছু বুঝতে পারছিলাম না যে গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে। আমার বৌদি বলছে এই দেখো গঙ্গা, এইভাবেই নাকি গঙ্গার নিচ দিয়ে যাওয়া যায়। তো চলো, মেট্রোতে যে ওঠার একটা এক্সাইটমেন্ট সেটা কিন্তু মনের মধ্যে ছিল, ধুকপুক করছিল। তো তোমাদের কার কার মেট্রোতে চাপতে ভালো লাগে আছে বলো তো। তারপর মেট্রো স্টেশন থেকে নেমে গেছিলাম মনে হয় রবীন্দ্র সরোবর না কি জানি না ঠিক এক্স্যাক্টলি, কারণ আমি তো এর আগে যতবার মামার বাড়ি এসেছি সবসময় বাসেই আসি, তাই বলতে পারছি না এক্স্যাক্টলি কি, ভুলে গেছিলাম। আর এতটা টায়ার্ড, চোখ মুখের অবস্থা দেখলে তোমরা বুঝতেই পারবে, মানে অনেকটা লং জার্নি হয়ে গেছে। তারপর বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম ইকো পার্ক না নিকো পার্ক, কিছু একটা হয়তো বলে, ইকো পার্ক না পার্ক স্ট্রিট, কিছু একটা হয়তো হবে সামথিং, যেখানে কলকাতা সেজে ওঠে গাইজ লাইটে। দেখো এই লাইফে ফার্স্ট টাইম আমি নিজের চোখে এটা উপভোগ করলাম, এতটা সুন্দর লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখানে আমরা অনেকজনই ছিলাম, আরেকটা ছিল ব্লগার পল্লবী, মানে আমার বৌদি হয় সম্পর্কে। ওই দাদার আর বৌদির অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্যই আমরা এসেছি। আর এই যে পিছনে আমার দাদা বৌদি, তার সঙ্গে ছিল আমার একটা ছোট্ট কুটি ভাই, একটা দাদা, আর সবাই মানে অনেকজনাই এসেছিলাম। তো আমি এসে তোমাদের সঙ্গে একটু ইন্ট্রো দিয়ে দিলাম। এই দেখো আমার বৌদি আর আমি। আচ্ছা, আমাকে এই ড্রেসে কেমন লাগছে? যদিও আমি এই ধরনের ড্রেস কিন্তু সচরাচর খুব কমই পরি, খুব একটা পরা হয় না, যেহেতু ভেটকি মাছ কুমড়োর মতো মোটা হয়ে যাচ্ছে দিন দিন খেয়ে দাদার হোটেলে বসে, তাই এই ধরনের ড্রেস কিন্তু খুব একটা পরি না। তবে মামার বাড়ি এলে একটু পরি, নিজেকে যেন খুব মোটা লাগে, মানে খুব বাজে লাগে, যদিও আমি মোটাই। তো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, কতটা ভিড় হয়েছে এই সময়। দেখো এটাকে কি বলে এক্স্যাক্টলি, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। পার্ক স্ট্রিট, ইকো পার্ক, নিকো পার্ক, কোনটা বলে আমি ঠিক জানি না এটাকে কি বলে। তো কলকাতা এত সুন্দর সেজে ওঠে, এটা কিন্তু সিরিয়াসলি গাইস আমি জানতাম না। এই ফার্স্ট টাইম আমার একটা অভিজ্ঞতা হলো যে কলকাতা এত সুন্দরভাবে সেজে ওঠে। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর রাস্তায় খেতে হয়ে গেছিলো ফুচকা, কারণ এতটা খিদে পেয়েছিল যে বলার নয়। তো দাদা তো ফুচকা খাওয়াচ্ছিল। এই দেখো কলকাতার ফুচকার সাইজগুলো গাইজ কিন্তু অসাধারণ। তো এই দাদাটা ফুচকা খাইয়েছিল, তো আমরা একটা প্লেটেই আমি আর আমার বৌদি শেয়ার করে নিচ্ছিলাম। তো চলো বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো।
তো এটা তো দেখা যায় শেষ হয়ে গেল, আরও 2-1 জায়গায় ঘুরতে যাবো, সেটার ব্লগও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরপর 2-3টে ব্লগ আসবে, কারণ এতটা বড় লং ভিডিও একটা ভিডিওতে আমি যদি সবটা দিই প্রায় 25 থেকে 30 মিনিট কি 1 ঘন্টারও হয়ে যেতে পারে। তো তারপরের দিন সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং, আর চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে। আচ্ছা তোমরা কে কে ভিক্টোরিয়া দেখেছো বলো তো? ভিক্টোরিয়ার ভেতরটা কেমন দেখতে হয় আমি কিন্তু জানি না, আর এই লাইফে ফার্স্ট টাইম আমি এলাম ভিক্টোরিয়ার সামনে। কত লোক গাইজ দেখো, আমরা আনফর্চুনেটলি টিকিটই পাইনি গাইজ, এই বাইরে থেকে ভিক্টোরিয়ার লুকটা দেখে চলে যেতে হয়েছে। কোনো একদিন যদি সময় হয় অবশ্যই ভিক্টোরিয়ার ভেতরটা দেখার ইচ্ছা রইল গাইজ, অবশ্যই দেখতে যাব। কারা কারা ভিক্টোরিয়া ভালোবাসো আর কারা কারা ভিক্টোরিয়া দেখেছো বলো তো? আমি কিন্তু এই প্রথমবার দেখলাম, মনের মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট ছিল, কারণ হচ্ছে কি বৌদি আর আমি বেরিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে, কারণ বাইরের লুকটা এতটা সুন্দর, খুব ইচ্ছা হচ্ছিল ভেতরে একবার যাই, কিন্তু টিকিটের জায়গায় যা লাইন পড়েছে, যা থাকার জায়গা আমাদের পক্ষে সম্ভব না, বিকজ আজকে ছিল দাদা বৌদির অ্যানিভার্সারি, তাই একটু বেলাবেলি না মানে হলে পৌঁছালে খেতে পেতাম না, তো সেই কারণে আর দেরি করিনি, রিস্ক নিইনি গাইজ টিকিট কাটার জন্য। ভিড়টা জাস্ট দেখো, ভিতরে দেখার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় ছিল না। তারপর চলে গেছিলাম হচ্ছে কি চার্জে যাওয়ার আগে 2টো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম দুজনা। বাপরে, কলকাতায় যা জিনিসের দাম গাইজ, এই দামের সঙ্গে আমরা পাত্তাই কুলোতে পারবো না। তো চার্জে একটা মোমবাতি জ্বালানোর জন্য প্রথমেই বৌদি একটা মোমবাতি নিয়ে নিয়েছিল। তো চার্জে দেখো, আমি তো এতদিন জানতাম কলকাতায় সব জায়গায় টিকিট হলেও হয়তো চার্জটা ফ্রি গাইস, কিন্তু এখন দেখছি কলকাতায় যে সব থেকে বড় চার্জ সেটাতেও নাকি টিকিট, মানে বিজনেসটা ঠিক কোন লেভেলে চলে গেছে ভাবো। এখন ঠাকুর দর্শনও করতে হয় মানুষকে টাকা দিয়ে, এটা কিন্তু আমার জানা ছিল না। তবে চার্জের লুকটা কিন্তু খুব সুন্দর ছিল, আর বাইরের পরিবেশটাও OMG আমার দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে, কিন্তু মনটা একটুখানি খারাপ হলো চার্জের ভিতরে ঢুকতে পারিনি টিকিটের কারণে। আমরা জানতাম না প্রথমে যে টিকিট কেটে চার্জে ঢুকতে হয়, তাই আমরা ওটাকে স্কিপ করে সামনে দিয়ে চলে গিয়েছিলাম। তারপর যখন মোমবাতিটা জ্বালতে যাই তখন ওরা বলে যে টিকিট কোথায়, তো আমরা তো সচরাচর টিকিট কাটিনি, কি করে জানবো গাইজ যে টিকিট কাটতে হয়। এই জায়গাটায় গিয়ে আমাকে ধরেছিল, ওই দেখো এই যে লেডি আছে উনি কিন্তু আমাকে বলল যে টিকিট ছাড়া হবে না, বুঝতে পারছেন? এই দেখুন ভেতরকার লুকটা আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম বা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমরা বাইরের লুকটা দেখাতে দেখাতে একটু ফটোশ্যুট করেছি, একটু ভিডিও করেছি, তারপর চলে যাব বাড়ি। কারণ হচ্ছে কি ঢুকতে না দিলে টিকিট ছাড়া কি আর করা যাবে, আর কোথায় টিকিট সেটা আমরা নিজেরাও জানি না, টিকিট আমাদের কাটার ইচ্ছেও ছিল না। তারপরে দেখো বাইরে এখানে একটা হলে বোধহয় কোনো কিছু একটা অনুষ্ঠান চলছিল, যে অনুষ্ঠানটা আমরা ঠিক মানে দেখতে পাইনি, হয়তো রাত্রিবেলা অনুষ্ঠান, তার সত্ত্বেও দেখার চেষ্টা করছিলাম। তারপরে এই দেখো বাইরের লুকটা তোমাদেরকে দেখায়, এখানে কিছু ফটোশ্যুট কিছু ভিডিও টিডিও নিয়েছিলাম গাইস। তো চার্চের সামনে আমাকে যেন নিজে ছোট্ট মনে হচ্ছে। তারপর বাড়ি চলে এসেছিলাম আর চলে গিয়েছিলাম হচ্ছে হলে প্রথমেই খেতে বসে পড়েছি, আর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে প্লেটে এক গাদা ভাত, তারপর ছিল একটা লাবড়াটা ছিল গাইস জাস্ট অসাম। এটা ছিল দাদার অ্যানিভার্সারির দুপুরের খাবার, রাত্রের খাবারটা, আর বাকি ব্লগটা অবশ্যই পরে শেয়ার করব। এখানে এই ব্লগটা শেষ করব, কারণ হচ্ছে কি নাহলে অনেকটা লং হয়ে যাবে। তারপর ছিল টমেটো দিয়ে একটু মুগের ডাল, নাহলে কলাইয়ের ডাল কিছু একটা হবে, সামথিং মুগের ডাল, তারপর সেটা দিয়েও খাওয়া হয়ে গেছিলো। আর পড়ে গেছিলো মাছ, আমার ফেভারিট গাছ, আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি, মাছ পেলে আমি দুনিয়া সব কিছু দেখ। তো টাটা গাইস, এখানে ব্লগটা শেষ করছি তোমাদের সঙ্গে। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে নাও, প্রেস দ্য বেল আইকন, নেভার মিস এনি আপডেট। টাটা গাইস।